আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি। সিজন ৩ পর্ব ১৬-২০। হঠাৎ আহিয়ান থেমে গিয়ে রিহানকে বলল, "তুই ওদের নিয়ে এগিয়ে যা, আমি আসছি।" রিহান শশব্যস্ত কণ্ঠে বলল, "আহিয়ান, এটা আমাদের শহর না। এত রাতে তুই একা কোথায় যাচ্ছিস?" আহিয়ান মৃদু হেসে বলল, "তুই যা, আমি ৫ মিনিটে আসছি।" তারপর রিহান আর আহিয়ানকে কিছুই বলল না। একপাশে আহিয়া ও একপাশে ত্রিধাকে নিয়ে এগিয়ে গেল সামনে। ত্রিধা রিহানকে উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করল, "আমরা কোথায় যাচ্ছি রিহান ভাইয়া?" রিহান আহিয়ার দিকে এক নজর তাকিয়ে মুচকি হেসে বলল, "স্বপ্নের দেশে।" ত্রিধা তো রিহানের কথা শুনে হেসে কুটি কুটি। রাতের আঁধারে নীরবতার মাঝে ওর হাসির শব্দ জোরেই শোনা যাচ্ছে। রিহান ত্রিধার উদ্দেশ্যে বলল, "আস্তে হাসো ত্রিধা রানী, এটা পাহাড়ি এলাকা। এখানে এত রাতে কেউ আমাদের দেখলে বিপদ হতে পারে।" হাঁটতে হাঁটতে ওরা তিনজন এসে থামল বড় এক পাহাড়ের চূড়ার কাছাকাছি। সিধা রাস্তার পাশে দাঁড়িয়ে নিচে তাকিয়ে বলল, "আমরা এত উপরে কিভাবে আসলাম ভাইয়া?" রিহান মৃদু হেসে বলল, "এটাই ম্যাজিক।" আহিয়া চুপচাপ ওদের সাথে দাঁড়িয়ে আছে। রিহান ত্রিধাকে একটু উঁচুতে দেখিয়ে বলল, "আমরা ওই উপরে যাব।" ত্রিধা তো মহাখুশি। মুহূর্তেই রিহান কয়েকটা উঁচু নিচু পাথরে পা রেখে লাফিয়ে উপরে উঠে গেল। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। ওর সাথে যে দুইটা মেয়ে শাড়ি পরে আছে তাদের কি করে উপরে তুলবে? রিহান কিছু একটা ভেবে উপর থেকে হাত বাড়ালো নিচে আহিয়ার দিকে। আকস্মিক ঘটনায় আহিয়া বুঝতে পারছে না কি করবে। সে নিচের দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো আপু? তুমি কি আমাদের সাথে উপরে যেতে চাও না? হঠাৎ চিদার কণ্ঠে আহিয়া ভয় পেয়ে গেল। তারপর চিদার দিকে তাকিয়ে বলল, "হ্যাঁ যাব।" বলেই হাত বাড়ালো সামনে। রিহান আলতো করে ও নরম কোমল হাতটা ধরল। মুহূর্তেই যেন মেয়েটার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। রিহান কোমল কণ্ঠে বলল, "শক্ত করে ধরো।" আহিয়া তাই করল। তারপর রিহানের হাত ধরে উপরে উঠে এলো। ছেলেটা এখনো চাঁদের আলোয় আহিয়ার কোমল মুখের দিকে বিভোর হয়ে তাকিয়ে আছে। এদিকে আমাদের তিধা রানী নিচ থেকে কাবাব মেয়ে হাড্ডি হয়ে উত্তেজিত কণ্ঠে বলছে, "আরে কই গেলে তোমরা? আমাকে কেউ তো উপরে তোলো।" ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে ওকে পাজা কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় মেয়েটা ভয়ে চোখ কিছু বন্ধ করে গলা জড়িয়ে ধরল। আহিয়ান মুচকি হেসে ত্রিধার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে উপরে ওঠা শুরু করলো। এদিকে রিহান ও আহিয়া ওদেরকে উপরে উঠে আসতে দেখে দুজনেই সরে দাঁড়ালো। উপরে উঠে দাঁড়িয়ে আহিয়ান ত্রিধার চোখের সামনে বেবি হেয়ারগুলোকে ফু দিয়ে সরিয়ে দিল। আবছা আলো আঁধারে রিহান ও আহিয়া কিছু না দেখলেও ত্রিধা ঠিকই অনুভব করলো। আহিয়ান ভাইয়ের ভারী নিঃশ্বাস চোখে মুখে ছড়িয়ে পড়তেই মেয়েটার বক্ষপিঞ্জরের আবদ্ধ হৃৎপিণ্ডটা এলোপাথাড়ি ছুটছে। বুকের ভেতরের দুকপুক শব্দটা রীতিমতো বাহিরে বের হয়ে আসার উপক্রম। আহিয়ান ওকে নিয়ে এসে দাঁড়ালো পাহাড়ের চূড়ায়, যেখানে হুঁ, যেখানে চাঁদের আলো সরাসরি ওদের উপর পড়ছে। ত্রিধা আস্তে আস্তে এবার চোখ খুলল। জ্যোৎস্নার আলোয় মিলন ঘটল দুই জোড়া চোখের। ত্রিধা ঝটপট চোখ সরিয়ে নিল। আহিয়ান এখনো তাকিয়ে আছে ত্রিধার লজ্জামাখা চেহারায়। লাল শাড়িতে মেয়েটাকে আজ একদম লজ্জাবতী লাগছে, যেন ছুঁয়ে দিলেই ঝরে যাবে। ত্রিধা আর একবারও তাকালো না আহিয়ানের ওই নেশাতুর চোখের দিকে। রিহান খুব খুব করে কাশল। এতে হয়তো ওদের দুজনেরই ধ্যানভঙ্গ হলো। আহিয়ান একটা সমান জায়গা দেখে ত্রিধাকে নামিয়ে দাঁড় করিয়ে দিল। এদিকে আহিয়া একটু সামনে এগিয়ে চাঁদের দিকে মুখ করে দাঁড়ালো। পাহাড়ের চূড়ায় জ্যোৎস্না রাতে হিমেল হাওয়া তার মন ছুঁয়ে যাচ্ছে। ত্রিধা চুপচাপ সামনে হাঁটছে। তার লক্ষ্য আরেকটু উপরে যাওয়া। পেছনে আহিয়ান ও রিহান কিছু নিয়ে ফিসফিস করছে। হঠাৎ রিহান চলে গেল একটু দূরে আহিয়ার কাছে। আর আহিয়ান হাঁটছে ত্রিধার পিছু পিছু। ত্রিধা একটু গিয়ে থেমে গেল। তারপর পেছনে তাকিয়ে দেখলো শুধু আহিয়ান ভাই একা। ত্রিধা আহিয়ানের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আস্তে করে বলল, "আহিয়ান ভাই।" আহিয়ানের মিষ্টি জবাব, "বলেন মহারানী।" ত্রিধা সবচেয়ে উঁচু চূড়াটা দেখিয়ে বলল, "আমি সেখানে গিয়ে চন্দ্রবিলাস করতে চাই। চাঁদের জ্যোৎস্না গায়ে মাখতে চাই। ছোট ছোট জোনাকি পোকার সাথে ব্যক্ত করতে চাই নিজের মনের অনুভূতি।" এতক্ষণ সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ জোনাকির সাথে মনের কথা শুনে আহিয়ানের ভ্রু কুঁচকে এলো।
গমগমে পুরুষালী কণ্ঠে বলল, জোনাকির সাথে কেন? ফ্রিদা অবুঝ ভঙ্গিতে উত্তর দিল, তাহলে কার সাথে বলবো? ভূতের সাথে? আহিয়ান খপ করে ওর এক হাত টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, আমার মতো আস্ত একটা মানুষকে কি তোর চোখে পড়ে না? ফ্রিদা জিভে কামড় দিয়ে বলল, আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি আছেন আমার পাশে। তারপর দুষ্টু মেয়েটা মিটিমিটি হাসল। আহিয়ান অভিমানী ভঙ্গিতে অন্যদিকে তাকিয়ে রইল। ফ্রিদা অধৈর্য হয়ে বলল, তাড়াতাড়ি চলুন প্লিজ। আহিয়ান আর ফ্রিদা সামনে হাঁটল। যাওয়ার পথে অনেক ছোট বড় পাথর। ফ্রিদার পায়ে ব্যথা লাগছে। হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, আহিয়ান ভাই। আহিয়ান সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, আবার কি? ফ্রিদা দাঁড়িয়ে পড়ল। সেটা দেখে আহিয়ানও দাঁড়ালো। ফ্রিদা আহিয়ানের সামনে দাঁড়িয়ে সরাসরি চোখে চোখ রেখে বলল, আমার জুতোগুলো আমাকে দিন, আর আপনারটা আপনি পরুন। আহিয়ান কিঞ্চিৎ ভ্রু কুঁচকে ওর হাতের ফ্রিদার জুতার দিকে তাকালো। তারপর আবার ফ্রিদার দিকে তাকিয়ে বলল, কেন? প্রবলেম কি? তাছাড়া এই হিল জুতো পরে এই রাস্তা দিয়ে হাঁটতে পারবি না। তারপরও ফ্রিদা বারবার জিদ্দি কণ্ঠে কথা কাটাকাটি করে আহিয়ানের কাছ থেকে নিজের জুতো নিয়ে আহিয়ানকে তার জুতো ফিরিয়ে দিল। আহিয়ান জুতো পরে নিল। আর চঞ্চল মেয়ে ফ্রিদা জুতো ঝুলিয়ে ঝুলিয়ে খালি পায়ে হাঁটা দিল সামনে। আহিয়ান মুচকি হেসে পিছু ডাকলো, ফ্রিদা। ফ্রিদা থমকে দাঁড়ালো। আহিয়ান একটু এগিয়ে গিয়ে ওর হাত থেকে জুতো জোড়া নিজের এক হাতে নিয়ে অন্য হাত আহিয়ান একটু এগিয়ে গিয়ে ওর হাত থেকে জুতো জোড়া নিজের এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে ফ্রিদাকে আবারও কোলে তুলে হাঁটা শুরু করলো। ফ্রিদা ধরা পড়ে যাওয়ার লজ্জায় আহিয়ানের গলা জড়িয়ে ধরে মুখ নিচু করে রাখলো। আহিয়ান ওর লজ্জামাখা মুখের দিকে তাকিয়ে মেকি স্বরে বলল, এই লালমুলা, এদিকে তাকা। ফ্রিদা আস্তে আস্তে মুখ তুলে তাকালো। আহিয়ান ওর চোখে নেশাতুর দৃষ্টি নিয়ে তাকিয়ে নিস্পৃহ কণ্ঠে বলল, খুব বড় হয়ে গেছিস তাই না? তুই কি ভেবেছিস আমি বুঝবো না হঠাৎ তোর জুতো নিয়ে কাড়াকাড়ি কারণ? ফ্রিদা নিচু কণ্ঠে বলল, ছাড়ুন আমায়, নিচে নামিয়ে দিন, আমি যেতে পারবো। আহিয়ান সত্যি সত্যি ওকে নামিয়ে দিল। ফ্রিদা মাটিতে পা ফেলে অবাক হলো। তার পায়ের নিচে কোনো পাথর নেই, শুধু নরম ঘাস আর ঘাস। তারপর চারদিকে তাকিয়ে দেখলো তারা একদম পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। আকাশে মস্ত বড় থালার মতো চাঁদ, যেটা এখন সরাসরি ওদের মাথার উপরে। ফ্রিদা খুশিতে লাফিয়ে উঠল। ওর লাফানো দেখে আহিয়ান হাসল। হঠাৎ ফ্রিদার হাতের কবজি ধরে টান দিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসলো। ফ্রিদা একটু অবাক হলো। তারপর আহিয়ান একটা সুন্দর পাহাড়ি লাল টুকটুকে ফুল ফ্রিদার কানে গুজে দিল। মেয়েটা আজ বারবার অবাক হচ্ছে। তার চিরপরিচিত আহিয়ান ভাইয়ের সাথে আজকের আহিয়ান ভাইয়ের কোনো মিল নেই। এই মানুষটা আগাগোড়া পুরাই ভিন্ন। খোলা আকাশের নিচে জ্যোৎস্নার আলোতে আহিয়ান নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে, যার পরনে লাল টুকটুকে শাড়ি। শাড়ির লাল আঁচল ও খোলা চুল বাতাসের ঝাপটায় দুলছে। খোলা চুলে গোজা পাহাড়ি ফুলটি তার সৌন্দর্য যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এমন এক পরীর প্রেমে না পড়ে কি থাকা যায়? আহিয়ানের এমন অদ্ভুত দৃষ্টি দেখে চিরা চোখ নামিয়ে নিল। তারপর আস্তে আস্তে মিনমিনিয়ে বলল, আপনি তখন ফুল আনতে গিয়েছিলেন? হুম। কেন? আহিয়ান ভনিতা না করে জবাব দিল, এই ফুলটা ছাড়া তোকে অসম্পূর্ণ লাগছিল। চিরা আরো কিছু প্রশ্ন করবে, এমন সময় আহিয়ান ওকে চুপ করিয়ে দিয়ে বলল, এত কথা কিসের? চল সামনে গিয়ে ঘাসে বসি। চিরা আমতা আমতা করে বলল, কিন্তু আহিয়ান ভাই। আহিয়ান ওর হাতটা ধরে সামনে এগোতে এগোতে বলল, জ্যোৎস্না বিলাস করতে এসেছিস, মনোযোগ দিয়ে সেটা কর, এত প্রশ্ন কিসের? অন্যদিকে দুইটা পাথরের উপর বসে আছে একজোড়া চড়ুই পাখি। একজনের নাম রিহান, অন্যজনের নাম আহিয়া। রিহান অনেকক্ষণ ধরে আহিয়ার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা এতক্ষণ চুপচাপ হয়ে আছে। রিহান কোনো কথা বলার সুযোগই পাচ্ছে না। রিহান আহিয়ার দিকে তাকিয়ে আবারও বলল, এভাবে আর কতক্ষণ চুপ করে থাকবে? আহিয়া চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। রিহান আবারও বলল, প্লিজ কিছু তো বলো। আহিয়া হালকা মাথা তুলে বলল, ভাইয়া সিধা কই, এরা এখনো আসছে না কেন? অবশেষে মহারানীর মুখে কথা শুনে রিহান মৃদু হাসল। তারপর জবাবে বলল, সিধা পাহাড়ের উঁচু চূড়ায় যেতে চেয়েছে, তাই আহিয়ান ওকে নিয়ে গেছে। বাই এনি চান্স তুমি কি আমার সাথে থাকতে ভয় পাচ্ছ? আহিয়া মেকি স্বরে বলল, ভয় পাওয়ার কি আছে? আমার ভাইয়া একজন দায়িত্বশীল মানুষ। নিশ্চয়ই আপনি তার চোখে ভরসার যোগ্য বলেই আপনার কাছে আমাকে রেখে গেছে।
অতঃপর চোখ নামিয়ে নিল। রিহান আবারও হেসে বলল, তাহলে বলছো আমি ভরসার যোগ্য? আমি তেমন কিছুই বলিনি। তাহলে কেমন কিছু? আহিয়া এবার উঠে দাঁড়িয়ে বলল, জানি না। ওর দেখা দেখি রিহানও মৃদু হেসে উঠে দাঁড়ালো। আহিয়ার পাশে হাঁটতে হাঁটতে বলল, একবার বিশ্বাস করে দেখতে পারো, ঠকবে না। কিন্তু ওর কথা শুনে আহিয়া কিছুই বলল না। রিহান আবারও বলল, আচ্ছা আহিয়া, আমরা কি বন্ধুত্ব করতে পারি না? আহিয়া চুপচাপ দাঁড়িয়ে চাঁদের পানে তাকিয়ে আছে। রিহানের মুখে হঠাৎ বন্ধুত্বের কথা শুনে মেয়েটা চমকে উঠল। অতঃপর কোমল কণ্ঠে বলল, কিন্তু আপনি তো আমার ভাইয়ার বন্ধু। রিহান হেসে বলল, তো কি হয়েছে? তুমি আর আহিয়ান তো টুইন। তাহলে আহিয়ানের বন্ধু তোমার কেন বন্ধু হতে পারে না? আহিয়া একটু ইতস্তত করে বলল, না আসলে তেমন কিছু না। তাহলে আমি কি দেখতে অনেক খারাপ, নাকি আমার বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার খারাপ? আহিয়া হাত কসলাতে কসলাতে বলল, কোনো কিছুই না। রিহান এবার মনে হয় খানিকটা অধৈর্য হলো। হালকা ধমকের স্বরে বলল, তাহলে কি আহিয়া? মেয়েটা মৃদু কেঁপে উঠল। রিহান সেটা বুঝতে পেরে কয়েকবার সরি বলল, কিন্তু আহিয়া আর মাথা তুলে তাকালো না। অবশেষে আহিয়াকে মানাতে রিহান কানে ধরে সরি বলল। আহিয়া কানে ধরা অবস্থায় রিহানকে দেখে ফিক করে হেসে দিল। এবার রিহানও নিজের মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে মুচকি হাসল। ছেলেটা এবার সিরিয়াস কণ্ঠে বলল, আহিয়া। জি। রিহান একটু ইতস্তত কণ্ঠে বলল, তোমার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? ইয়ে মানে, মাঝে মাঝে শুভাকাঙ্ক্ষী হয়ে গল্প করতাম আর কি। আহিয়া আজ চোখে তাকালো রিহানের দিকে। তারপর মৃদু কণ্ঠে বলল, আপনার কাছে নেই বলছেন? রিহান নিষ্পাপ কণ্ঠে বলল, যদি বলি কল দেওয়ার পারমিশন চাইছি? আহিয়া অন্যদিকে ফিরে মুচকি হাসল। বুঝতে পেরে রিহানের ঠোঁটের হাসিও প্রশস্ত হলো। এদিকে নরম সবুজ ঘাসের উপর সোজা হয়ে চাঁদের দিকে তাকিয়ে শুয়ে আছে আহিয়ান ও ত্রিধা। দুজনের মধ্যে প্রায় 1 হাত দূরত্ব। আহিয়ান মাথার নিচে 2 হাত ভাঁজ করে দিয়ে তাকিয়ে আছে দূর ওই আকাশের চাঁদের পানে। আর ত্রিধা শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে জ্যোৎস্নার আলোতে জোনাকি পোকা উড়ে যাওয়া দেখছে। হঠাৎ ত্রিধা আহিয়ানের উদ্দেশ্যে প্রশ্ন করল, আহিয়ান ভাই, আপনি কি আগেও কখনো এভাবে চন্দ্রবিলাস করেছেন? আহিয়ান মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে জবাব দিল, না, বিদেশের মাটিতে কেউ এসব নিয়ে মাথা ঘামায় না। তাছাড়া পাপা রাতে কখনো বাহিরে থাকতে দেয়নি। তাহলে আজ আসলেন যে? ইচ্ছে হলো। যদি বড় পাপা জানতে পারে? জানবে না, সব ব্যবস্থা করে এসেছি। কি করেছেন আপনি? তোকে জানতে হবে না। ফিদা এবার অধৈর্য ভঙ্গিতে ওর দিকে ফিরে বলল, বলুন না প্লিজ। এবার আহিয়ানও মাথার নিচে 1 হাত দিয়ে ওর দিকে কাঁধ হয়ে ফিরে বলল, রিসোর্টের সিকিউরিটি গার্ডকে গুনে গুনে 4টা 500 টাকার নোট দিয়ে এসেছে। ওর কথা শুনে ত্রিদা খিলখিলিয়ে হেসে উঠল। আহিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। এই মেয়েটার মুক্ত ঝরার মতো হাসি বারংবার তার হৃদয়ে ঝড় তোলে। অকপটে আহিয়ান লক্ষ্য করল, একটা সুন্দর জোনাকি পোকা চিদার চুলে এসে বসেছে। আহিয়ান হাত বাড়ালো সেদিকে। চিদা খানিকটা চমকে উঠল, কিন্তু কিছুই বলল না। আহিয়ান সেই জোনাকি পোকাটাকে ধরে চিদার নাকে নোজপিনের মতো করে বসিয়ে দিল। তারপর কোমল সুরে বলল, জানিস, তোকে একদম বউ বউ লাগছে। চিদা খুশি হয়ে বলল, বউ? আহিয়ান মৃদু হেসে মনে মনে বলল, হ্যাঁ, মাহাদীপ খান আহিয়ানের লাল টুকটুকে বউ। কিন্তু মুহূর্তেই চিদার মুখের হাসি নিভে গিয়ে বলল, না না, আমাকে বউ বউ লাগা যাবে না। বড় দাদু বলেছে আমি নাকি অনেক দুষ্টুমি করি, আর একটু বড় হলে নাকি বিয়ে দিয়ে দিবে। আহিয়ান ভাই, আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না। এই খান পরিবারের সকলকে ছাড়া আমি থাকতেই পারবো না। আহিয়ান মৃদু হাসল। তারপর চিদার নাকে হালকা টান দিয়ে বলল, যেতে হবে না। চিদা খুশিতে লাফিয়ে উঠে বসলো, সত্যি বলছেন? আহিয়ান উঠে বসতে বসতে বলল, হ্যাঁ সত্যি। চিদা এবার ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু এই বাড়ির সবাই কি আমার ইচ্ছা মানবে? মানিয়ে নেব। ওরা কি আমাকে বুঝবে? বুঝিয়ে নেব। চিদা এবার খুশিতে বলল, আহিয়ান ভাই, আপনি এত ভালো কবে থেকে হলেন? আহিয়ানের নিরলস জবাব, আমি সবসময় ভালো ছিলাম, শুধু তুই লক্ষ্য করিসনি। চিদা আবারও খিলখিলিয়ে হেসে উঠল। আজকে বোধহয় চাঁদও সাক্ষী হয়ে রইল ওদের নীরব ভালোবাসার। আহিয়ান ভাই। চিদার মিষ্টি কণ্ঠে আহিয়ান ফিরে তাকালো। তারপর কোমল কণ্ঠে জবাব দিল, কিছু বলবি?
সিদা এবার আহিয়ানের দিকে একটু এগিয়ে বসে ২ আঙ্গুল দিয়ে ওর ৭ টা চিমটি দিয়ে ধরে বায়না করে বলল, "আমার আরেকটা ইচ্ছা পূরণ করুন না প্লিজ।" আহিয়ান সিদার হাতটা সরিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, "পাগলামি বন্ধ কর। আমি পাগলামি শুরু করলে আমাকে সামলাতে তোর কষ্ট হয়ে যাবে।" সিদা কিছু বুঝতে না পেরে বলল, "কিছু বললেন?" আহিয়ান অন্যদিকে তাকিয়ে বলল, "বলেছি আর কি ইচ্ছা আছে?" সিদা হাসি হাসি মুখ নিয়ে বলল, "আহিয়া আপু বলেছে আপনি নাকি খুব ভালো গান করেন।" আহিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, "মিথ্যে বলেছে।" "জি না, আপু মিথ্যে বলেনি। এখন আপনি মিথ্যে বলছেন।" "তাহলে তুই বলছিস আমি গান জানি?" সিদা ঠোঁট উল্টে জবাব দিল, "হ্যাঁ, তাহলে জানি।" সিদা খুশি হয়ে গিয়ে বলল, "প্লিজ একটা গান শোনান না। এত সুন্দর জ্যোৎস্নার আলোতে গান শুনতে অনেক ভালো লাগবে।" আহিয়ান এবার সিদার দিকে ফিরে বলল, "আমি যতদূর জানি তুই নিজেও খুব ভালো গান করিস। তাহলে তুই কেন গাইছিস না?" "এমনি। আজকে আপনার গান শুনবো।" আহিয়ান ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, "স্বার্থপর মেয়ে। আমি ফ্রিতে ফ্রিতে কারোর জন্য গান গাইতে পারবো না।" সিদা এবার মুখ বাঁকিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমিও গাইবো। এখন আপনি শুরু করেন।" আহিয়ান গভীর রাতে জ্যোৎস্নার আলোতে হাজারো জোনাকি পোকার ভিড়ে তার প্রিয়তমার দিকে তাকিয়ে গাওয়া শুরু করলো। "সখী তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। সখী তোমারে রাখিব খুব আদরে, ও সখী তোমারে রাখিব খুব আদরে। সখী তোমারে বাঁধিব, তোমারে থাকিব, বাসিব ভালো শুধু তোমারে।" আহিয়ান হঠাৎ সিদার চোখের দিকে তাকিয়ে থেমে গেল। সিদা ওর ওই নেশাতুর চোখের দিকে তাকিয়েই পরবর্তী লাইন শুরু করলো। "কি জাদু করেছ, কি মায়া দিয়েছ, পারি না তোমারে ভুলিতে। চোখেরই কাজলে সুখেরই আঁচলে, রয়েছ মিশে তুমি প্রাণেতে। জনমে জনমে তোমারে গো চাই, মরণেও পাই যেন ওপারে। সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে।" সিদাও এবার থেমে গেল। চারপাশে পিনপতন নীরবতা। হঠাৎ আহিয়ানের ফোনে মেসেজের শব্দ হতেই দুজনের ঘোর কাটল। আহিয়ান ফোনটা হাতে নিয়ে দেখল প্রায় রাত ৩টা বেজে ৪৫ মিনিট। এবার চিদার উদ্দেশ্যে বলল, "চল এবার ফিরতে হবে।" চিদাও হাত ঝাড়তে ঝাড়তে ঘাস থেকে উঠে দাঁড়ালো। পরবর্তীতে ত্রিধা সারা রাস্তা আর কিছুই বলল না। আহিয়া ওকে মোটামুটি অনেক কথা জিজ্ঞাসা করেছে, যেমন সবচেয়ে উঁচু চূড়ায় গিয়ে ওর ফিলিংস কেমন হয়েছে, ওর মনের ইচ্ছা পূরণ হয়েছে কিনা, আরো অনেক কিছু। কিন্তু তীরা সবগুলো প্রশ্নের উত্তরে শুধু হু হা বলেই চালিয়ে দিল। যেতে যেতে বেশ কয়েকবার আহিয়ানের দিকে আড়চোখে তাকিয়ে মুচকি হাসল। একটা সময় সকালে চুপচাপ রিসোর্টে ঢুকে পড়ল। আহিয়া একটু অবাক হলো সিকিউরিটি গার্ডদের দেখে। ও তো রীতিমতো ভেবেছিল আজকে রাত ওদের হয়তো রিসোর্টের বাইরেই কাটাতে হবে। ওদের হয়তো শেষ রাতে কটেজে ঢুকতেই দিবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার কিছুই হলো না। আহিয়ান আর রিহান চলে গেল নিজেদের কটেজে, আর চিদা ও আহিয়া গেল তাদেরটায়। আহিয়া ফ্রেশ হয়ে এসেও দেখলো চিদা এখনো ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। হাতে তার টকটকে লাল একটা পাহাড়ি ফুল। ফুলটাকে দেখছে আর গুনগুনিয়ে গাইছে, "সখা তোমারে বাঁধিব, তোমারই থাকিব, বাসিব ভালো শুধু তোমারে।" আহিয়া পেছন থেকে এসে ওর হাত থেকে ফুলটাকে ছিনিয়ে নিল। চিদা মুহূর্তেই ফুলটাকে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। আহিয়া এক হাতে ফুলটাকে উঁচু করে ধরে প্রশ্ন করল, "একটা ফুলের জন্য এত ব্যাকুল হচ্ছিস কেন?" ফিদা তড়িঘড়ি ভঙ্গিতে বলল, "প্লিজ আপু, এটা নিও না।" "তাহলে আগে বল এই ফুলের রহস্য কি?" ফিদা আহিয়ার হাত থেকে ফুলটা কেড়ে নিতে নিতে বলল, "এটার রহস্য কিছুই না। আমার ভালো লেগেছে ফুলটাকে, তাই তুলে এনেছি। এটাকে আমি ডায়েরির পৃষ্ঠার নিচে রেখে দেব।" ক্লান্ত শরীর নিয়ে আহিয়া এ ব্যাপারে আর কিছুই বলল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর ৫টার কাছাকাছি। তাই নিজে ঘুমাতে যেতে যেতে বলল, "চিদা তাড়াতাড়ি চেঞ্জ করে ঘুমাতে আয়।" চিদা এবার ফুলটাকে একটা ফুলদানিতে সাজিয়ে রেখে চেঞ্জ করে ঘুমাতে গেল। সকালবেলা মেঘের রাজ্য সাজেক যেন আরো অপরূপ হয়ে উঠেছে। সূর্যোদয় দেখতে দেখতে সকলে একসাথে সকালের নাস্তা করলো। আহিয়ান ও রিহান চোখে এক ঝুড়ি ঘুম নিয়ে বসে বসে ব্রেকফাস্ট করছে। মৃদুল বারবার ওদের আর চোখে দেখছে। কিছুক্ষণ ধৈর্য ধরে থেকে মৃদুল এবার বলেই উঠল, "কিরে হারামির দলেরা, রাত জেগে কি পাহাড়ি মুরগি চুরি করতে গিয়েছিলি?" রিহান এবার দুষ্টুমি করে বলল, "চুরি করতে গিয়েছিলাম, সেটা সত্যি কথা, তবে পাহাড়ি না, ঢাকায়া মুরগি।" ওর কথা শুনে এবার আহিয়ানও হেসে দিল। এদিকে মেঘ বারবার আহিয়ার ফোনে কল দিচ্ছে।
কিন্তু মেয়েটা ফোনই তুলছে না। অবশেষে তানবীর বলল, বনু, তোরা সবাই খেয়ে নে, আমি ওদের ব্রেকফাস্ট না হয় রুমে পাঠানোর ব্যবস্থা করছি। এতক্ষণ চুপচাপ থাকা আবির নিজেও বলে উঠল, তুই তাই কর তানবীর, খাওয়া শেষ হলে আমি না হয় একবার মেয়েদের দেখে আসব, ওদের শরীর ঠিক আছে কিনা। এদিকে বেলা 10টা বেজে যাওয়ার পরেও আহিয়া ও ত্রিধা বিভোর হয়ে ঘুমাচ্ছে। ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে, কিন্তু তাদের কোনো খেয়াল নেই। অতিরিক্ত ফোনের রিংটংয়ে বিরক্ত হয়ে ত্রিধা চোখ বন্ধ রেখেই ফোনটা রিসিভ করে আহিয়ার কানে ধরল। আহিয়া ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যালো। ফোনের ওই পাশ থেকে আহিয়ান ধমক দিয়ে বলল, এখনো ঘুম থেকে উঠিসনি কেন? ঘুম এখনো কমপ্লিট হয়নি ভাইয়া। আহিয়ান এবার রেগেমেগে বলল, আর কমপ্লিট হতে হবে না, জলদি ওঠ। তোদের রুমে মামা ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছে, সাথে পাপাও আছে। তোদের জন্য আমরা যেন কোনোভাবেই ধরা না পড়ি। আহিয়ানের কথা শুনে আহিয়া লাফ দিয়ে বিছানায় উঠে বসল। সিদা আহিয়ার কানে ফোন ধরেই এতক্ষণ ঘুমাচ্ছিল। আহিয়ার আচমকা লাফিয়ে উঠে বসার শব্দে সিদাও ভয়ে উঠে বসল। ঘুমো ঘুমো চোখে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? আহিয়া ঝটপট বিছানা থেকে নেমে ফ্রেশ হতে যেতে যেতে বলল, মামা আর পাপা আসছে আমাদের রুমে। সিদা ঘুমের দেনে অবাক হয়ে বলল, মামা মানে আমার পাপা? ও মাই গড! এবার সিদাও ফ্রেশ হতে দৌড় দিল, কিন্তু লাভ হলো না। ওর আগেই আহিয়া ঢুকে গেছে ওয়াশরুমে। ইতিমধ্যে কটেজের দরজায় কেউ নক করছে। শব্দ শুনে আহিয়া ঝটপট ফ্রেশ হয়ে বের হলো। কিন্তু কথা হলো, সবাই যখন জিজ্ঞাসা করবে সকাল থেকে তোমরা রুম থেকে বের হওনি কেন, তখন কি বলবে? ওরা সেটা ভেবেই তো দুজনের মাথা খারাপ। এদিকে দরজায় নকের শব্দ বাড়ছে। সিদা আহিয়ার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, আইডিয়া। আহিয়া অবাক কণ্ঠে বলল, কি আইডিয়া? সিদা এবার চতুর্ভঙ্গিতে কানে কানে কিছু বলল। প্রায় 2 থেকে 3 মিনিট পর আহিয়া এগিয়ে গিয়ে দরজা খুলল। দেখলো ওর পাপা ও তানভীর মামা দাঁড়িয়ে আছে, সাথে একজন ওয়েটার তার হাতে খাবারের ট্রে। ওদের দেখে আহিয়া দরজা থেকে সরে দাঁড়ালো। ওয়েটার চুপচাপ ভেতরে ঢুকে ট্রেটা রেখে আবার চলে গেল। আবির আর তানভীর ভেতরে প্রবেশ করলো। দেখলো চিদা মাথায় হাত রেখে শুয়ে আছে। তানভীর তাড়াহুড়া করে গেল মেয়ের কাছে। অতঃপর আদরে ভঙ্গিতে বলল, চিদা, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? চিদা কপালে এক হাত দিয়ে খানিকটা স্লাইড করতে করতে বলল, প্রচন্ড মাথা ব্যথা করছে পাপা, ব্যথায় মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে যাবে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি আরেকটু সহ্য করো, আমি মেডিসিন এনে দিচ্ছি। ফিদা ওর পাপার হাত টেনে ধরে বলল, না পাপা, আনতে হবে না। আহিয়া আপুর কাছে ছিল, আমাকে খাইয়ে দিয়েছে। তাছাড়া আপু তো রাত 3টা থেকে আমার মাথা টিপে দিচ্ছে, এখন তাও একটু আগের চেয়ে ভালো লাগছে। এবার আবির আহিয়ার দিকে তাকিয়ে বলল, মধ্যরাত থেকে চিদা মামুনি অসুস্থ, তুমি আমাদের ডাকনি কেন? আহিয়া আমতা আমতা করে বলল, আসলে পাপা, আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু চিদা বলল শুধু শুধু তোমাদের কাউকে ডিস্টার্ব না করতে। আবির এবার খানিকটা বিরক্ত হলে বটে। ভ্রু যুগল কুঁচকে বলল, তাই বলে তোমার বোন অসুস্থ, আমাদেরকে ডাকবে না? আহিয়া নিচের দিকে তাকিয়ে বলল, সরি পাপা। তানভীর আবিরকে থামিয়ে দিয়ে বলল, থাক না ভাইয়া, বাচ্চা মানুষ, ওরা কি এত কিছু বোঝে? তাছাড়া আহিয়া নিজেও তো ক্লান্ত, সেই মধ্যরাত থেকে তিদার সাথে বসে আছে। দেখছো মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে। আবির এবার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কখনো এমন করবে না। তোমার ভাই বোনেরা কেউ অসুস্থ থাকলে অথবা কোনো সমস্যায় পড়লে বড়দের ডাকবে। আহিয়া আস্তে করে জবাব দিল, আচ্ছা পাপা। সিদা এবার ওর পাপার হাত ধরে বলল, মেডিসিন নিয়েছি পাপা, ঠিক হয়ে যাবে, একটু ঘুমালেই। তানভীর, তিদা ও আহিয়াকে একসাথে খাবার খাইয়ে দিল। তানভীর আর আবির আরো কিছুক্ষণ বসতে চাইলে তিদা জানালো সে এখন ঘুমাতে চায়, তাই ওনারা যেন চলে যায়। তাছাড়া আহিয়াও বলল, মধ্যরাত থেকে জেগে থাকার কারণে তারও অনেক ঘুম পেয়েছে, তাই এখন আহিয়াও ঘুমাতে চায়। এই কথা শুনে আবির আর তানভীর উঠে চলে যাওয়ার সময় বলে গেল, কিছু প্রয়োজন পড়লে অবশ্যই ডাকতে। আহিয়া মাথা ঝাঁকিয়ে বলল, আচ্ছা পাপা। এবার ওনারা যাওয়ার পর আহিয়া গিয়ে ভদ্রভাবে দরজাটা লক করে দিল। তারপর ফিরে এসে দুই বোনের সে কি নাচ। এখন তারা সারাদিন ঘুমাবে, কিন্তু কেউ ডাকতে আসবে না। এদিকে আহিয়ান আর রিহান চুপচাপ একটা বেঞ্চে বসে আছে। মৃদুল 3 জনের জন্য গরম গরম কফি নিয়ে আসলো। ইতিমধ্যে জোর করে ওদের থেকে মৃদুল সব কথাই জেনে নিয়েছে। আহিয়ান যে তার মামাতো বোনকে নিয়ে চুরি করে ডেটে গেছে, সেটা শুনে মৃদুল হাসতে হাসতে বেঞ্চে শুয়ে গড়াগড়ি খেয়েছে কতক্ষণ।
তারপর বন্ধুদের চোখগুলো লাল দেখে মজা করতে করতে গেছে কফি আনতে। তিনজন একসাথে বসে কফি খাচ্ছে। এটা ছাড়া আজকের মতো তাদের আর কোনো উপায় নেই হাতে। একটু দূরেই সকলে বসে আড্ডা দিচ্ছে। তারা আজকে সবাই কংলাক পাহাড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাঝে উপস্থিত হলো আবির আর তানভীর। ওরা এসে সমস্ত ঘটনা জানালো। মেঘ ও বন্যা উদ্বিগ্ন হয়ে উঠে মেয়েদের কাছে যেতে চাইলে আবির নিষেধ করলো। জানালো ওদের আজকে আর ডিস্টার্ব না করতে। দুপুরের লাঞ্চ ওদের রুমেই পাঠিয়ে দেওয়া হবে। ওরা দুইজন বরং আজকে রেস্ট করুক। রিহান ভ্রু কুঁচকে সকলের দিকে তাকিয়ে আহিয়ানের উদ্দেশ্যে বলল, দেখছস মাইয়া মানুষ কত বড় চিটিংবাজ। কি অভিনয় রে ভাই। অভিনয় করে সবাইকে কনভিন্স করিয়ে নিল। আর আমরা এখানে দিনে দুপুরে মশা মারছি। মৃদু হাসতে হাসতে বলল, আমার ভাবতেই ভালো লাগছে তোদের মতো দুইটা গরুকে ওরা বলদ বানিয়েছে। আহিয়ান এবার চোখ ছোট ছোট করে মৃদুলের দিকে তাকালো। তারপর হাসি হাসি মুখ করে সকলের দিকে তাকিয়ে টেবিলের নিচে বেচারা মৃদুলের হাত মুচড়ে ধরল। ছেলেটা সকলের সামনে জোরে চিৎকারও দিতে পারছে না আর নিজেকে ছাড়াতেও পারছে না। অবশেষে বাধ্য হয়ে আরেক হাতে নিজের এক কান ধরে বন্ধুদেরকে সরি বলল। আর বলল, মনে থাকলে এই জীবনে ওদের সামনে আর সত্যি কথা বলবে না। আহিয়ান ওর হাতটা ছেড়ে দিল। মৃদুল ওদের হালকা পাতলা গালি দিতে দিতে চলে গেল। রিহান এবার মুখ গম্ভীর করে বলল, দোস্ত। রিহান এবার মুখ গম্ভীর করে বলল, দোস্ত, পোলাটা কিন্তু মিথ্যা কথা কয় নাই। আহিয়াত্রীরা কিন্তু সেই প্ল্যান করছে। আহিয়ান এবার ভাব নিয়ে বলল, একটা আমার বউ, একটা আমার বোন, দুইটাই আমার মতো ইন্টেলিজেন্ট। সাজেক ভ্যালির সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো কংলাক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই পাহাড় যেন একেবারেই আকাশ ছোঁয়া অনুভূতি দেয়। কংলাক পাহাড় থেকে পুরো সাজেক ভ্যালির এক প্যানোরামিক দৃশ্য চোখের সামনে ধরা দেয়। দূরে দূরে সারি সারি সবুজ পাহাড়, মেঘের ভেলা, আর ফাঁকে ফাঁকে দেখা যায় ভারতের মিজোরাম রাজ্যের পাহাড়গুলো। ভোরবেলায় কংলাক পাহাড় যেন এক স্বপ্নরাজ্য। পাহাড়ের মাথায় দাঁড়ালেই চারপাশে শুধু সাদা মেঘের সমুদ্র। কখনো মনে হয় আকাশের ভেতরে দাঁড়িয়ে আছি। সূর্য ওঠার সময় লালচে আভায় পাহাড়গুলো সোনালী হয়ে ওঠে। আবার সন্ধ্যায় সূর্য ডুবতে ডুবতে রঙিন আকাশে মায়াবী পরিবেশ তৈরি হয়। পাহাড়ের চূড়ায় আছে কংলাক পাড়া, যেখানে চাকমা ও লুসাই জনগোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের কুঁড়ে ঘর, সরল জীবনযাপন আর পাহাড়ি আতিথেয়তায় ভ্রমণকারীদের কাছে আলাদা এক অনুভূতি জাগায়। স্থানীয়রা বাঁশ ও কাঠ দিয়ে ঘর বানায় আর ছোট ছোট সবজি চাষ করে জীবন চালায়। এখানে দাঁড়িয়ে একসাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়, যা সাজেকের অন্যতম আকর্ষণ। চারপাশে নীরবতা, বাতাসের ঠান্ডা ছোঁয়া আর প্রকৃতির নিখুঁত সৌন্দর্য মিলে মনে হয় এটাই হয়তো পৃথিবীর স্বর্গ। খান পরিবারের সকলে এখানে এসে আজকে খুব এনজয় করেছে। লুসাই জনগোষ্ঠীর মানুষের জীবনধারা দেখে সকলেই অনেক আবেগ আপ্লুত। দেখতে দেখতে প্রায় কয়েক ঘন্টা হয়ে গেছে। আবির, মেঘ, তানভীর, বন্যা, আদি, রাই, মিম, আরিফ, আইরিন সহ সকলেই এখানে এসেছে। মৃদুল, আহিয়ান আর রিহান একসাথে ঘুরছে। ওদের সাথে আছে আদিবা ও উষা। আদিবা আহিয়ানের কোলে চড়ে কংলাক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। উষা রিহানের হাত ধরে ছোট ছোট পায়ে হাঁটছে আর খিলখিলিয়ে হাসছে। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আহিয়ান বন্ধুদের উদ্দেশ্যে বলল, চল আমরা কটেজে ফিরে যাই। সেখানে থেকেই না হয় সন্ধ্যার সৌন্দর্য দেখব। এবার ওর কথায় রিহান ও মৃদুল সায় দিল। ওরা এসে বড়দের জানালো ওরা কটেজে ফিরে যাচ্ছে। এই কথা শুনে আবির এগিয়ে এসে আহিয়ানের উদ্দেশ্যে বলল, কটেজে গিয়ে প্রথমেই যাবে আহিয়া ও সিধার রুমে। ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখে পরে যাবে নিজের রুমে। আহিয়ান ভদ্র ছেলের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা পাপা। তারপর ওরা আদিবা ও উষাকে ওদের মায়েদের কাছে রেখে রওনা হলো কটেজের উদ্দেশ্যে। এদিকে দুপুর 2টা পর্যন্ত আহিয়া ও চিতা ঘুমিয়েছে। তারপর লাঞ্চ শেষ করে দুই বোন একসাথে আড্ডা দিয়েছে। দেখতে দেখতে প্রায় বিকেল গড়িয়ে এলো। আহিয়া চিদাকে নিয়ে রিসোর্টের বাগানে ঘুরতে যেতে চাইলো, কিন্তু চিদা বলল ওর এখন যেতে ইচ্ছে করছে না। আহিয়া যেন একাই যায়। কি আর করার, আহিয়া একাই কটেজ থেকে বের হয়ে বাগানের দিকে আসলো। আকাশে প্রচুর মেঘ জমেছে। বৃষ্টি হবে মনে হয়, যার কারণে চারদিকে শুধু মেঘের সমুদ্রই দেখা যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ দেখে আহিয়া অনেক খুশি হয়েছে। তার অনেক ইচ্ছে ছিল সাজেক এসে বৃষ্টি দেখবে। তাদের ভাগ্যটা সত্যিই ভালো। তাই হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টির দেখাও পাবে।
রিসর্টে ঢুকতেই আহিয়ান, রিহান ও মৃদুলের নজর গেল বাগানের দিকে। দেখলো আহিয়া বাগানের ফুলগুলোকে ঘুরে ঘুরে দেখছে। আহিয়ান মনে মনে বলল, আহিয়া যদি এখানে থাকে তাহলে আমার সাদামুলা কই। তারপর ২ মিনিট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে রিহানের কাঁধে এক হাত রেখে বলল, তোরা দুইজন এখানেই দাঁড়া, আমার বোনকে পাহারা দে। ওকে একদম ডিস্টার্ব করবি না। আমি তিদার সাথে দেখা করে আসছি। মৃদুল চোখ ছোট ছোট করে তাকালো, তারপর আস্তে আস্তে ভিড় করলো, আহিয়ান, তুই নিজেও জানিস না বিশ্বাস করে কিভাবে শিয়ালের কাছে মুরগি বাগি দিয়ে যাচ্ছিস। আহিয়ান মৃদুলের দিকে তাকিয়ে বলল, কিছু বললি? মৃদুল উত্তর দেওয়ার আগেই রিহান বলে উঠল, ও বলেছে তুই নিশ্চিন্তে যা, আমরা এখানে আহিয়াকে পাহারা দিচ্ছি। তারপরও আহিয়ান ওদের বারবার সাবধান করলো, বারবার বলে গেল ওর বোনের দিকে খেয়াল রাখতে। সিরা রুমেই বসেছিল, কিন্তু একটু আগে খোলা বারান্দার বাইরে এত সাদা মেঘ জমতে দেখে খুশি হয়ে ছুটে এসেছে বারান্দায়। সিরা বারান্দায় বসে মেঘের রাজ্য উপভোগ করছিল আর ভাবছিল গতকালকে রাতের সকল ঘটনা। আজকাল আহিয়ান ভাইকে দেখলে বুকে ধুকপুকানি বেড়ে যায়। মানুষটা সামনে আসলে মনে হয় বক্ষপিঞ্জরে ঝড়, তুফান, নার্গিস, টর্নেডো, সাইক্লোন সব যেন একসাথে বয়ে যায়। একে একে মনের দরজায় কড়া দিল গতকালকের রাতের সকল ঘটনা। আচমকা চিধাকে কোলে তুলে নেওয়া, কানে ফুল গুজে দেওয়া, গান শোনানো, জোনাকি পোকা দিয়ে নোজপিন পরিয়ে দেওয়া, আর সবচেয়ে বেশি যে জিনিসটা ত্রিধাকে পাগল করেছে তা হলো আহিয়ানের মুখে নিজেকে বউ বউ লাগছে শুনতে পারার অনুভূতি। ঘটনাগুলো মনে পড়তেই লজ্জায় ত্রিধারানীর গাল লাল হয়ে উঠল। নিজের লজ্জা মাখা মুখ লুকাতে দুহাত দিয়ে মুখ ঢেকে নিল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ত্রিধা মনে করলো আহিয়া এসেছে, তাই বারান্দা থেকেই চিৎকার করে বলল, দরজা খোলা আছে। তারপর আবারও মনের আনন্দে দোলনায় বসে মেঘ দেখা শুরু করলো। হঠাৎ কেউ দোলনায় হালকা ধাক্কা দিতেই দোলনাটা দুলে উঠল। সিদা খিলখিলিয়ে হেসে বলল, আহি আপু, দেখেছো কত মেঘ ভাসছে, মনে হয় বৃষ্টি হবে। তারপর আবারও আবেগী ভঙ্গিতে বলা শুরু করলো, এবারে ট্যুরটা সত্যিই অনেক স্পেশাল। আমি এই দিনগুলো কখনোই ভুলবো না। স্পেশালি গতকালকে পূর্ণিমা রাত, ছোট ছোট জোনাকি, মস্ত বড় চাঁদ, তুমি, রিহান ভাইয়া আর হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল, আর সিধা গাল দুটো লজ্জায় লাল হয়ে গেছে, কিন্তু অকপটে তার মস্তিষ্ক হানা দিল অন্য কথা। একটু আগে যার কণ্ঠ শোনা গেল সে তো আহি আপু নয়। ঠিক তখনই আবারও ভেসে এলো পুরুষালী ভরাট কণ্ঠ, কিরে, আর কে স্পেশাল বল। সিদা মুহূর্তেই চমকে উঠল, পেছনে তাকিয়ে দেখলো এতক্ষণ ধরে আহিয়ান ওর দোলনায় হালকা করে ধাক্কা দিয়ে দুলিয়ে যাচ্ছে। সিদা দোলনা থেকে নেমে যেতে চাইলে, কিন্তু আহিয়ান পেছন থেকে ২ কাঁধে ধরে বসিয়ে দিয়ে বলল, চুপচাপ বস। সিদা ধমক শুনে ভয়ে চুপ করে বসলো। এদিকে মৃদুলকে দাঁড় করিয়ে রেখে রিহান পায়ে পায়ে এগিয়ে গেল আহিয়ার দিকে। আহিয়া আপন মনে গুনগুনিয়ে গান গেয়ে বাগানে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে রিহান ওর একদম পেছন থেকে হাউ বলে চিৎকার দিল। এমত অবস্থায় আহিয়া ভয়ে চিৎকার দিয়ে বলল, কে, কে? রিহান এবার খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, গতকালকে রাতেই তো মাত্র বন্ধু হলাম, এর মাঝে ভুলে গেলে? আহিয়া এবার খানিকটা বিরক্ত বটে, চোখ ছোট ছোট করে বলল, বন্ধু হয়েছি ভালো কথা, কিন্তু এবার পেছন থেকে ভয় দেখালে কি করে চিনবো? রিহান এবার একটু মজা করে বলল, আয় হায়, তোতা পাখি দেখি কথা কইবার পারে। ওর মুখে এমন পুরান ঢাকায়া কথা শুনে আহিয়া নাচাইতে হেসে দিল। আহিয়ার মিষ্টি হাসি দেখে রিহান নিজের মাথার চুলে হাত দিয়ে ঠিক করতে করতে মৃদু হাসল। হঠাৎ করেই রিহান বলল, আচ্ছা আহিয়া, তুমি যখন আবারও ফিরে যাবে তখন কি আমায় মনে রাখবে? আহিয়া মৃদু হেসে বলল, তা এখন বলতে পারছি না, সেখানে ফিরে যাচ্ছি লেখাপড়া করতে। আমার মনে হয় সেটাতেই বেশি মনোযোগ দেওয়া উচিত। রিহান ব্যথাতুর হাসল, তারপর মলিন কণ্ঠে বলল, আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমার দেশে ফেরার। আহিয়ার সামনে হাঁটতে হাঁটতে মৃদু কণ্ঠে বলল, যদি সময়টা দীর্ঘ হয়? রিহান ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, গুনে নেব। আহিয়া আচমকা থেমে গেল, তারপর ওর দিকে তাকিয়ে বলল, কি? রিহান আবারও ব্যথাতুর হাসল, তারপর কিছুটা ভাঙা কণ্ঠে বলল, অপেক্ষার প্রহর। আহিয়ার সামনে থাকা রঙিন একটা পাহাড়ি ফুল আলতো করে স্পর্শ করতে করতে বলল, যদি না ফিরি? রিহান এবার আহিয়ার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, তাহলে আমি নিজে গিয়ে ফিরিয়ে আনবো। আহিয়া হালকা হাসলো, আর কিছুই বলল না। একটু দূর থেকে মৃদুল সবটাই দেখছে আর বিরক্তি কণ্ঠে বলছে, তোর মতো মির্জাফর মনে হয় বর্তমান যুগে আর একটাও নেই। তোর কাছে আহিয়ান নিজের বোনকে হেফাজতে রেখে গেছে,
কিন্তু সে তো আর জানে না তুই যে সবচেয়ে বড় মির্জাফর। বন্ধুর বিশ্বাস নিয়ে খেলছিস। যেদিন ও জানতে পারবে তুই আর তোর ভালোবাসা ২ টাকেই কিক মেরে বুর্জ খলিফা থেকে একদম নিচে ফেলে দিবে। তখন বুঝবি ওই শালা আহিয়ান কি জিনিস। তারপর মৃদুল চুপচাপ একা একা ফোন স্ক্রল করতে করতে হাঁটলো রিসোর্টের ভিউ পয়েন্টের দিকে। বেচারা মৃদুল, ওর মতো সিঙ্গেল মানুষের আর কি বা করার আছে। না আছে গার্লফ্রেন্ড, না আছে বউ। আজ সাজেকের সকালের ষষ্ঠ দিন। ভোরের হিমেল হাওয়া যখন সাজেকের পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে তখনই সবাই উঠে পড়ল। শেষ দিনের মতো পাহাড়ি সকালের দৃশ্যটা একবার চোখ ভরে দেখে নিল তারা। কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূরে ভেসে যাওয়া মেঘের সারি আর লাল আভায় ভেজা সূর্যোদয় যেন বিদায়ের এক নীরব ডাক দিল। কেউ কেউ ব্যাগপত্র গুছিয়ে নিতে ব্যস্ত, আবার কেউ কেউ ছবি তুলে আরেকটু স্মৃতি ধরে রাখতে। তারপর রওনা হলো সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। সকালের রাস্তাটা ছিল অন্যরকম শান্ত। পাহাড়ের আঁকাবাঁকা পথ, চারপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে ঝর্ণা বয়ে যাচ্ছে। গাড়ির জানালা খুলে সবাই শীতল হাওয়া উপভোগ করছিল। মাঝে মাঝে পাহাড়ি গ্রাম চোখে পড়ছিল। কোথাও ছোট বাচ্চারা হাসি মুখে হাত নাড়ছিল। সাজেকের সেই স্বপ্নময় ভেলি ছেড়ে ধীরে ধীরে গাড়ি নেমে এলো সমতলের দিকে। দুপুর নাগাদ তারা পৌঁছালো খাগড়াছড়ি শহরে। পাহাড়ি রাজধানী নামে পরিচিত এই শহরটির রূপ একেবারেই আলাদা। চারপাশে সবুজ টিলা আর শহরের ভেতরে পাহাড়ি সংস্কৃতির ছোঁয়া। দুপুরে একটি রেস্টুরেন্টে পাহাড়ি খাবারের আয়োজন হলো। বাঁশকুড়ি ভাজি, পাহাড়ি মুরগির ঝোল, ভাসে ভাজা মাছ। সবাই মিলে গল্প করতে করতে খাবার উপভোগ করলো। খাওয়া শেষ করে তারা বের হলো ঘুরতে। প্রথমে গেল রিসাং ঝর্ণাতে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে নামতে নামতে যখন তারা ঝর্ণার গর্জন শুনতে পেল, মনে হলো যেন প্রকৃতি তাদের আহ্বান জানাচ্ছে। বিশাল ঝর্ণা থেকে নেমে আসা ঠান্ডা জল ছিটকে গায়ে এসে লাগছিল। চারপাশে ভিজে বাতাস মন ভরে দিচ্ছিল। অনেকেই ছবি তুললো, কেউ পা ডুবিয়ে রাখলো স্বচ্ছ পানিতে। এরপর তারা গেল আলুটিলা গুহাতে। গুহার ভেতরে ঢুকতেই অন্ধকারে রহস্যময় পরিবেশ তৈরি হলো। হাতে টর্চ লাইট নিয়ে সবাই একসাথে হাঁটছিল। ভেতরে ঠান্ডা বাতাস বইছিল। মাঝে মাঝে বাদুড়ের ডাক ভেসে আসছিল। আর গুহার ছাদের ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দে পরিবেশটা হয়ে উঠেছিল আরো রোমাঞ্চকর। গুহা থেকে বেরিয়ে এসে মেঘ, বন্যা, মাইশা, আইরিন, জান্নাত, রিয়া, মিষ্টি হাঁফ ছেড়ে হেসে উঠল। কিন্তু অভিজ্ঞতাটা সবার জন্য অমূল্য। বিকেলে তারা গেল হাঙর ঝর্ণার পথে। সেখানে গিয়ে আবারও প্রকৃতির কোলাহল। পাহাড় বেয়ে নামা জলরাশি যেন ক্লান্ত পথিকের ক্লান্তি ধুয়ে দিচ্ছিল। চারপাশে পাখির ডাক, সবুজের সমারোহ, সবাই যেন হারিয়ে গেল। সন্ধ্যার আগে শহরে ফিরে তারা খাগড়াছড়ি স্থানীয় বাজারে কিছু কেনাকাটা করলো। আদিবাসী কাপড়, হাতের তৈরি অলংকার, বাঁশের জিনিসপত্র। রঙিন পাহাড়ি জামা ও শাড়ি দেখে অনেকেই নিজেদের জন্য আর প্রিয়জনদের জন্য উপহার কিনল। রাতে হোটেলে ফিরে সবাই ক্লান্ত হলেও আনন্দে ভরা ছিল। আর কেউ কেউ তো রাতের খাবার শেষে ছাদে বসে তারাভরা আকাশ দেখল। একে একে সবাই নিজেদের সাজেক ভ্রমণের প্রিয় মুহূর্ত নিয়ে গল্প করলো। হাসি আড্ডায় ভরে উঠল শেষ রাতটা। আগামীকাল সকালে তারা ফিরে যাবে সেই চিরচেনা খানবাড়িতে। কিন্তু মনে রয়ে যাবে পাহাড়ের সবুজ, মেঘের ভেলা আর পাহাড়ি সংস্কৃতির মায়া। পরের দিন সকাল। সকলেই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিল। একটু পরেই তারা রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। সিদা লক্ষ্য করলো আহিয়ান অনেকক্ষণ যাবৎ কারোর সাথে ফোনে কথা বলছে। তার চোখ মুখ গম্ভীর। সিদা এগিয়ে গেল সেদিকে। আহিয়ান নিজের পেছনে কারো উপস্থিতি বুঝতে পেরে ঘুরে তাকালো। দেখলো ত্রিদা দাঁড়িয়ে। ত্রিদা যেই না কিছু বলবে তার আগেই আহিয়ান চুপচাপ সেখান থেকে চলে আসলো। ত্রিদা একটু অবাক হলো, কিন্তু কিছুই বলল না। তারপর একে একে সবগুলো গাড়ি রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। আসার সময়ের মতো এখনো আহিয়ান, রিহান, মৃদুল, আহিয়া, সিধা, মিতু ও জুই এক গাড়িতে। সবাই টুকটাক কথা বললেও আহিয়ান ও ত্রিদা একেবারেই চুপচাপ। আহিয়ান চোখে সানগ্লাস দিয়ে গাড়ির জানালার বাইরে তাকিয়ে আছে। আতিরা রানী চুপচাপ বসে নিচের দিকে তাকিয়ে নখ খুঁজছে। এদিকে আহিয়া মাঝে মাঝে আর চোখে রিহানের দিকে তাকাচ্ছে। যতবার তাকিয়েছে ততবারই রিহানের সঙ্গে তার চোখাচোখি হয়েছে। ঠিক তখনই আহিয়া আবারও চোখ নামিয়ে নিয়েছে। দেখতে দেখতে বেলা প্রায় 4টার দিকে। ওদের গাড়ি এসে খানবাড়িতে থেমেছে।
কিন্তু সবগুলো গাড়ি এখানে আসেনি। আবির, মেঘ, তানভীর, বন্যা, আদি, রাই ও তাদের মেয়ে, আরিফ, মিম ও তাদের মেয়ে, আহিয়ান, আহিয়া ও ত্রিধা খানবাড়িতে এসেছে। আর বাকিদের ড্রাইভার যার যার বাড়িতে পৌঁছে দিয়েছে। সবাই ক্লান্ত হয়ে বাড়িতে পৌঁছে ড্রয়িং রুমে বসে পড়ল। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান ওদেরকে দেখেই খুশিতে ছুটে আসলেন। তারপর কুশল বিনিময় করে ওদের জন্য শরবত ও হালকা নাস্তার ব্যবস্থা করলেন। কিন্তু আহিয়ান ড্রয়িং রুমে একটুও দাঁড়ালো না। বাড়িতে প্রবেশ করেই চুপচাপ সিঁড়ি বেয়ে উঠে চলে গেল নিজের রুমে। সীতা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। সীতা কিছুতেই বুঝতে পারছে না আহিয়ান ভাইয়ের কি হলে। সাজেকের এই ৭ দিন সীতা ভুলেই গিয়েছিল আহিয়ানের গম্ভীর স্বভাবটাকে। কিন্তু খানবাড়িতে ফেরার সাথে সাথেই যেন আহিয়ান আবারও আগের রূপ নিয়েছে। তাহলে কি সাজেকের এই কয়েকটা দিন শুধুই ত্রিধার স্বপ্ন ছিল? ভাবতে ভাবতে মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর চুপচাপ লাগেজ হাতে উঠে যাচ্ছিল ৩য় তলায়। পেছন থেকে হালিমা খান ডেকে বলল শরবতটা খেয়ে যেতে। কিন্তু তিদা আর ফিরে তাকালো না। নিজের রুমে ঢুকে জোরে ঠাস শব্দ করে দরজাটা বন্ধ করে দিল। সন্ধ্যাবেলা কম বেশি সকলেই ড্রয়িং রুমে উপস্থিত। খানবাড়ির নতুন কাজের লোক পদ্ম সকলের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করে এনেছে। অল্প বয়সী মেয়ে, কিন্তু কাজে কর্মে বেশ চতুর। যে যা বলে গুছিয়ে সব কাজ করে দিতে পারে। পদ্মের হাতে চা নাস্তা খেতে খেতে সন্ধ্যার আড্ডাটা বেশ ভালো জমেছে। আগামীকাল একদিন রেস্ট নিয়ে পরশু থেকে আবারও সবাই সবার কর্মজীবনে ফিরে যাবে। তানভীর আরিফের উদ্দেশ্যে বলল, আরিফ, তুই মিমকে নিয়ে আরো সপ্তাহখানেক এ বাড়িতে থেকে যা। এখান থেকে না হয় কয়েকদিন অফিস করলি। আরিফ মৃদু হেসে বলল, না ভাইয়া, মিম অন্য সময় এসে থাকবে না হয়। আগামীকাল আমাদের যেতেই হবে। তাছাড়া আবির ভাইয়ারা তো আছেই, খুব শীঘ্রই আবার আসা হবে। উষা দৌড়ে এসে আরিফের কোলে চড়ে বসে বলল, আমি যাব না বাবাই, আমি নানু বাড়িতেই থাকবো। ওর কথা শুনে সকলেই হেসে দিল। আবির আরিফের কোল থেকে ভাগ্নিকে নিজের কোলে নিয়ে বসালো। সেটা দেখে ছুটে আসলো আদিবা। কোমরে হাত দিয়ে আদো আদো কণ্ঠে বলল, এই বড় পাপা, তুমি আপুকে কোলে নিয়েছো কেন? লামাও, এক্ষুনি লামাও বলছি। ওর কোমরে হাত দিয়ে কথা বলা স্টাইল দেখে সকলেই হেসে দিল। আবির হাত নাড়িয়ে আদিবাকেও কোলে নিতে চাইলে সে অভিমান করে দূরে সরে গেল। দূর থেকেই অভিমানী কণ্ঠে বলল, যাব না আমি তোমার কোলে। আমার বলো পাপা, তুমি আপুকে কেন কোলে নিবে? তানভীর এসে জোর করে আদিবাকে কোলে নিল। আদিবার সে কি কান্না! পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। এই সবগুলো পাপা ওর একার। ওর এমন কান্নাকাটি দেখে উষা নিজেই তার বড় মামার কোল থেকে নেমে বাবাইয়ের কোলে উঠল। তারপর মুখ ভেঙচি দিয়ে বলল, হিংসুটে মেয়ে। এই কথা শুনে তো আদিবার কান্নার শব্দ আরো তীব্র হলো। ওর কান্নার শব্দ পেয়ে কিচেন থেকে ছুটে আসলো রাই। কিন্তু এসে দেখলো আদিবা মেজ ভাসুর তানভীর ভাইয়ার কোলে। তাই আবার ফিরে গেল। কিচেনে মেঘ, বন্যা ও রাই রাতের খাবারের আয়োজন করছে। ওদেরকে সাহায্য করছে কাজের মেয়ে পদ্ম। মিম পাশে দাঁড়িয়ে একটা শশা খেতে খেতে ওদের সাথে গল্প করছিল। মিম অবশ্য চেয়েছিল ওদেরকে হেল্প করতে, কিন্তু মেঘ, বন্যা করা নিষেধ। মিম বাপের বাড়িতে এসে কোনো কাজ করতে পারবে না। এখানে আসলে শুধু রেস্টে থাকবে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। কিন্তু টিদা এখনো নিচে নামেনি। আহিয়া নিচে নামার সময় কয়েকবার ডেকে এসেছে। কিন্তু টিদার কোনো সাড়া শব্দ পায়নি। আহিয়ান সন্ধ্যায় বেরিয়েছিল। একটু আগেই বাড়ি ফিরেছে। রুমে যাওয়ার সময় লক্ষ্য করলো টিদার রুমের দরজা বন্ধ। একটু পর ফ্রেশ হয়ে ডিনারের জন্য নিচে নামার সময়ও লক্ষ্য করলো দরজাটা এখনো বন্ধ। আহিয়ান চুপচাপ এসে ডাইনিং টেবিলে বসলো। মেঘ সকলকে খাবার বেড়ে দিচ্ছে। তানভীর জোরে জোরে বন্যাকে ডেকে উঠল। বন্যা কিচেন থেকে আঁচলে হাত মুছতে মুছতে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? তানভীর হালকা গম্ভীর কণ্ঠে বলল, আমার মেয়ে কই? তুমি কি আমার মেয়ের খোঁজ খবর ঠিক মতো রাখছো না? সেই যে বাড়ি ফিরে উপরে গেল, তারপর তো ওকে আর দেখলামই না।